নমস্কার, এনকে টিভি বাংলার এই আলাপচারিতা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি সায়ন। আজ আমাদের সঙ্গে রয়েছেন একজন নাট্য ব্যক্তিত্ব। বরাক উপত্যকায় এই নাট্য ব্যক্তিত্বের নাম প্রায় সবাই জানেন। বিভিন্ন মঞ্চে অসাধারণ সব প্রযোজনা উপহার দিয়েছেন তিনি। শুধু বরাক উপত্যকা নয়, তার বাইরে গুয়াহাটি, তার বাইরে দিল্লি, এমনকি সীমানা পেরিয়ে বাংলাদেশেও একটা সুপরিচিত নাম তিনি সুব্রত রায় শম্ভু। তবে তার আরও একটি পরিচয় আছে, তিনি মদন নামেও পরিচিত। শ্রদ্ধেয় মনোজ মিত্রের নাটক আমি মদন বলছি থেকে তিনি সেই জনপ্রিয়তা পেয়েছেন এবং এই মদন সমাজের প্রতিটি বিষয় নিয়ে কথা বলেন এবং এই মদন হয়ে উঠেছেন একজন মুক্ত স্বাধীন, যেমনটা ঠিক কাঞ্চনজঙ্ঘা শ্রদ্ধেয় জুবিন গার্গ যেমনটা বলেছিলেন, ঠিক তেমনি আজ আমাদের সঙ্গে আলাপচারিতায় রয়েছেন সুব্রত রায় শম্ভু। এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শম্ভুদা, প্রথমেই জানতে চাইব যে আপনার নাট্য জীবনটা, তার সূচনা কিভাবে হয়েছিল? দেখো, আমি এই বরাক উপত্যকার শিলচর শহরে যে অঞ্চলে আমার বাস, সেই অঞ্চলে আমি যখন একদম ছোট ছিলাম তখন থেকে নাটক দেখে দেখেই বড় হওয়া। এবং মূলত কি জানো, ওই পুজোর পরে নাটকটা হতো, রেগুলার নাটক হতো। এবং আমাদের এই অঞ্চলের একটা বিখ্যাত সংস্থা গণসুর সাংস্কৃতিক সংস্থা, তাদের যারা নাটক করতো, দাপুটে অভিনয় করতো, তাদেরকে আমরা একটা কিরকম একটা হিরোর মতো দেখতাম। আচ্ছা, তো তাদের দেখে দেখে নাটক শেখা, নাটককে ভালোবাসা। এবং তারপর 1976-73 হবে, 75-76 সাল, তখনই ওই সংস্থা থেকে নাটক করা শুরু করি। তার আগে আমাদের পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের একজন স্যার ছিলেন, যাকে শিলচর পাবলিক হায়ার সেকেন্ডারি, হ্যাঁ, শিলচর পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের স্যার ছিলেন, এবং যার কথা নিশ্চয়ই তুমি শুনেছো, শ্রদ্ধেয় প্রসূনকান্তি দেব। হ্যাঁ, প্রয়াত প্রসূনকান্তি। হ্যাঁ, উনি একটা ওই ডান্স ফর্মের নাটক করেছিলেন, নটি বিনোদিনী। তো সেই নাটক দিয়ে আমার হাতে খড়ি। তারপর ওই শিলচরের গণসুর সাংস্কৃতিক সংস্থায় লাগাতার অভিনয় করতে থাকি। এবং তারপর যে প্রসঙ্গটা তুমি এনে বললে, যে আমাদের অত্যন্ত আপন যে শিল্পী রিসেন্টলি যিনি প্রয়াত হয়েছেন, আমাদের সবার চোখের মণি, নয়নের মণি ছিলেন তিনি, প্রয়াত জুবিন গর্গ। যে শহরে গান গেয়ে বড় হয়েছেন, সেই শহরেই আমার যে নাটকটার কথা বললে তুমি, সেখানে আমি ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে ওই নাটকটা তৈরি করি, আমি মদন বলছি। আচ্ছা আচ্ছা, গুয়াহাটিতে। তো এভাবেই চলছে। মানে সেই অর্থে আপনার মানে নাটকের কোনো স্কুলিং বা হাতে খড়ি বিদ্যা বা এখন যেরকম NSD ন্যাশনাল স্কুল অফ ড্রামা এগুলোতে শেখানো হয়, সেই রকম প্রথাগত শিক্ষা আপনি গ্রহণ করেন? না, নাটকে প্রথাগত শিক্ষা গ্রহণ করিনি। নাটক কি, মানে আমি ছিলাম কলা, যে আর্ট ফর্ম থেকে অনেক দূরে। আমি মূলত সিভিল ইঞ্জিনিয়ার। তো আমি বা ওই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বাইরেও যে নাটকের যে ওয়ার্কশপ, আমাদের সময় অ্যাকচুয়ালি ওয়ার্কশপটা এখন যেমন তোমরা করছো, আজকের প্রজন্ম বিবর্তন শিলচর শহরে চুটিয়ে নাটকের ওয়ার্কশপ করছে, তারপরে শিলচরের ভাবিকাল করছে, গুয়াহাটিতে অনেকেই করছেন। ঠিক সেইভাবে কিন্তু লাগাতারভাবে ওয়ার্কশপ আমাদের সময় ছিল না। আমাদের কাছে মহড়া কক্ষটাই ছিল একটা, মানে ওয়ার্কশপ বলতে হবে। মহড়া কক্ষে মানে বড়দের দেখে দেখে শেখা এবং তাদেরকে দেখে নিজের এক্সপিরিয়েন্সটা তার মধ্যে লাগিয়ে, এবং সেই যে মহড়া হতো না, মাসের পর মাস হতো, তখন অফুরন্ত সময় ছিল সবের হাতে। তো এইভাবেই চলতো আর কি। আচ্ছা, আপনার জীবনের প্রথম নাটক কোনটি? ওই যে বললাম, আমার জীবনের প্রথম নাটক নটি বিনোদিনী। আচ্ছা, সেই নাটকটা দিয়ে আমার হাতে খড়ি। তারপর ওই হরতাল, ঠেলার নাম বাবাজি, এরকম করে করে প্রথম যে নাটকটা নিয়ে আমি সবাই বলতে শুরু করে যে তার মধ্যে অভিনয়ের কিছুটা আছে, তো সেই নাটকটা হলো গিয়ে যোগিন যখন যজ্ঞেশ্বর, তারপর সারি সারি মৃতদেহ, লাশ বিপণী, এরকম কিছু অনেক নাটকের মাধ্যমেই আমার হাতে। তো
মূলত আপনার এই যে মঞ্চ নাটকের যে হাতে খড়ির গল্প বললেন, তার পরবর্তী সময়ে আপনার পরিচিতির পরিধি যখন বেড়ে গেল, তখন কোন ধরনের চরিত্রে অভিনয় করতে আপনার বেশি ভাল লাগতে শুরু করলো, বা কোন ধরনের, নাকি ভার্সেটাইল একজন অভিনেতা হিসেবে কাজ করতেই বেশি ভাল লাগে? সেকেন্ডটা, মানে ভার্সেটাইল। আসলে কোনো একটা চরিত্রে যদি আমি নিজেকে আটকে রেখে দিই, তাহলে ওটার একটা লিমিটেশন আছে। এবং তার মধ্যে আমি তোমাকেও একটু মানে এনেই গল্পটা বলছি। যেমন আমার দুটো মাইলস্টোন নাটক, আমি মদন বলছি, এবং আরেকটা হচ্ছে গিয়ে মাইকেল মধুসূদন দত্তের শেষ সংলাপ। তো রিসেন্টলি তোমার নির্দেশনায় একটা নাটক করেছিলাম আমি, কিস্তিমাত, এই শিলচর শহরে, এবং যে নাটকটা কলকাতায় অন্য নামে হয়েছিল, একটা ইংরেজি নাটকের, যেটা স্লিউথের রূপান্তর। নাটকটা করে পরম তৃপ্তি পেয়েছি, কিন্তু পরিচালক হিসেবে যিনি আজকে আমার সঙ্গে আলাপচারিতায়, যার সঙ্গে আমি আলাপচারিতা করছি, সায়ন বিশ্বাস ছিলেন আমার সেই নাটকের পরিচালক। এবং প্রতিটা মুহূর্তে উনি আমাকে মনে করিয়ে দিতেন যে তোমার মধ্যে এলেম আছে অন্য ক্যারেক্টার করার, কিন্তু নিজেকে মদন বা মাইকেলের মধ্যে বেঁধো না। তো একটা কি হয়ে যায়, ওই নিজের যে ছকে বাঁধা যে অভিনয়টা, সেটা থেকে বেরিয়ে আসার মধ্যে একটা চ্যালেঞ্জ আছে। কোনো কোনো দিন মহড়াতে আমার রাগও উঠতো যে না, আমি তো মদন করছি না, তবুও কেন আমার পরিচালক বলছে। পরে আমি বুঝতে পারলাম যে কোনো না কোনোভাবে সেই দুটো চরিত্র আমার মধ্যে খানিকটা হলেও একটা ছাপ রেখে দিয়েছিল, এবং তার থেকে বেরিয়ে আসাটা নিজের সঙ্গে নিজের একটা চ্যালেঞ্জ। এবং তাই আমি প্রতিনিয়ত নতুন নতুন চরিত্র অভিনয় করতে ভালোবাসি এবং চেষ্টাও করি। আপনি বেশ কিছু নাটক করেছেন, যার মধ্যে অন্যতম একটি মাইলস্টোন নাটক লিগেসি কোড 1961। হ্যাঁ, রচনা অরিজিৎ আদিত্য। এই নাটকটি আপনি শিলচরে তো করেছেন, শ্রীভূমিতে করেছেন, অর্থাৎ করিমগঞ্জ শহরে করেছেন, আপনি গুয়াহাটিতে করেছেন, আপনি দিল্লিতে করেছেন। এই নাটকের অভিজ্ঞতা নিয়ে বলুন, কারণ এই লিগেসি কোড যখন এনআরসি, কা আন্দোলন এসব নিয়ে আমাদের রাজ্য উত্তাল, সেই সময় এই নাটক কি ইম্প্যাক্ট রেখেছিল সেটা আমরা একটু জানতে চেয়েছি। এই নাটকটা আমি, দেখো, ওই নাটকে একটা চরিত্রে, মানে একটাই চরিত্র, মূল চরিত্র একটাই, ওই একটা চরিত্রে আমি অভিনয় করেছি। কিন্তু যেভাবে অরিজিৎ আদিত্য নাটকটা লিখেছেন, এই নাটকটা যদি কেউ পাঠও করেন, তাহলে সেই নাটকের ভেতরের যে ফিলিংসটা আছে সেটা হৃদয়ঙ্গম করতে পারবেন। আসলে অসাধারণ স্ক্রিপ্ট লিখেছেন অরিজিৎ আদিত্য। এই নাটকটা বিভিন্ন জায়গায় ছাপাও হয়েছে। আসলে এই নাটকটা পুরোপুরি আদ্যবান্ত রাজনৈতিক নাটকই বলা চলে, কিন্তু তার মধ্যে এই যেমন আসামের বিভিন্ন জায়গার, বিশেষ করে এই বরাক উপত্যকার ছিন্নমূল মানুষেরা যখন ওপার থেকে এপারে এসেছিল, এবং ওপারেও যারা নিজেদেরকে নাগরিক হিসেবে সমস্ত ভিটে মাটি ছেড়ে এই পারে এসে প্রতিনিয়ত নিজেকে এই দেশের, এই শহরের নাগরিক হিসেবে প্রতিপন্ন করার চেষ্টা করছে, তার যে কি যন্ত্রণা, সেটা শুধু রাজনৈতিকভাবে বিশ্লেষণ করলে হবে না, সেটা একটা সামাজিক একটা একটা সামাজিক ফিলিংসের ব্যাপার। এবং সেখান থেকে একটা চরিত্র, যে চরিত্রটা মূলত অর্জুন নমশূদ্র বলে চরিত্র, যে এই দেশের নাগরিক, বিফোর পার্টিশন সে ওখান থেকে এসেছিল, তাকে বলা হয়েছিল যে ওই দেশটা তার নয়, সেখান থেকে ওর বাপ দাদারা এসেছিল, এসে রিফিউজি ক্যাম্পে এসেছিল, রিফিউজি ক্যাম্পের কাগজ আছে, এই দেশের ভোটার লিস্টে ওর নাম আছে, স্কুলের সার্টিফিকেট আছে, তবুও তার নামে ডি ভোটারের নোটিশটা এসে যায়। এবং সেই ডি ভোটারের নোটিশ আমরা যারা শহরে থাকি, শিলচর বলুন, ডিব্রুগড় বলুন, গৌহাটি বলুন, তারা আমরা বুঝবো না, কারণ আমাদের কাছে বিভিন্ন ওয়ে অফ মিনস আছে, আমরা গিয়ে ন্যায়সঙ্গতভাবে লড়াইটা করতে পারবো। কিন্তু যারা আজকে ওই আমিনগাঁওয়ের পেছনে আছে, নুনমাটি থেকে বা নলবাড়ি থেকে দূরে আছে, কেউ ডিব্রুগড়ের প্রত্যন্ত অঞ্চলে আছে, বরাক উপত্যকার প্রত্যন্ত অঞ্চলে আছে, তাদের কাছে ডি ভোটারের নোটিশটা আসা মানে এটা একটা মৃত্যুর পরোয়ানা। আচ্ছা, তো সেই ডি ভোটারের নোটিশ পেয়ে যন্ত্রণায় দগ্ধে দগ্ধে অর্জুন নমশূদ্র আত্মহত্যা করেছিল।
সেটা নিয়েই নাটকটা। এবং নাটকের মূল কথাটা হচ্ছে যে এই দেশটাকে তো আমিও ভালোবাসি, এই দেশে আমার পূর্বপুরুষরা অনেক দিন থেকেই আছেন। তা আমরা সবাই যারা এই দেশে আছে, এই দেশের জল হাওয়া মাটিতে যারা বড় হচ্ছে, তারাও তো খিলঞ্জিয়া। কিন্তু এখানে পলিটিক্যালি এমনভাবে বিশ্লেষণ করা হচ্ছে যে দুটো ভাষাভাষীর মধ্যে একটা ব্যবধান তৈরি করা হচ্ছে, কিন্তু ব্যাপারটা তো সেটা না, আদতে তা না। আজকে জুবিন গর্গের জন্য গুয়াহাটিতে যতটা মানুষ কাঁদছে, শিলচরে এই শারদীয় দুর্গোৎসবের সময় কিন্তু বিসর্জনের সময় জুবিন গর্গের গানের সঙ্গে সঙ্গে মানুষ কেঁদে কেঁদে। এবং দর্শকদের একটা তথ্য জানিয়ে রাখি, এখানে মণ্ডপে মণ্ডপে অসমীয়া গান বেজেছে এবার, হ্যাঁ, এবং কেউ একটিবারের জন্য কোনো আপত্তি তোলেনি, এবং প্রতিটা জুবিন গর্গের গান বেজেছে, গান বেজেছে, এবং প্রতিটা জায়গায় জুবিন গর্গের একটা একটা করে ছবিও ছিল। এই যে আবেগটা, এবং আমরা দেখেছি জুবিন গর্গের জন্য যখন প্রথম দিন ওই শোক প্রকাশ করে প্রতিটা দোকানে দোকানে জুবিন গর্গের পোস্টার লাগানো আছে, তো সেখানে ভাষা তো কোনো ব্যাপার না, আবেগটা বড় কথা। আমি আসামের, এবং আসামের যে অঞ্চলেই থাকি না কেন, আমি এই প্রদেশটাকে ভালোবাসি। তো এইখানে এই সমস্যাটা আমি কেন বলছি কথাটা, এই লিগেসি কোড নাটকটা একবার গুয়াহাটিতে হওয়ার জন্য মোটামুটি ভাবে ফাইনাল হয়ে গিয়েছিল। আচ্ছা, তারপর যারা উদ্যোক্তা তারা বলল যে এই নাটকটা এখানে যদি করা হয় তাহলে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। আচ্ছা, তারপরে সেটা গুয়াহাটি হয়েছিল, এবং খুব সম্ভবত হুজাই থেকেও একটা ইনভাইটেশন এসেছিল। কিন্তু এই নাটকটা গুয়াহাটিতে প্রত্যেকেরই দেখা উচিত। আমি অভিনয় করি বা না করি সেটা বড় কথা নয়, অন্ততপক্ষে এই নাটকটা দেখা উচিত বা পড়া উচিত। সত্যিকারের কথা, মাটির থেকে যে কথাগুলো এইখানের যারা বাংলাদেশ থেকে, পূর্ব পাকিস্তান থেকে বিতাড়িত হয়ে এদেশে এসেছিল, তাদের জ্বালা যন্ত্রণার কথা, তারা কেউ কিন্তু এই মুহূর্তে পালিয়ে আসেনি, তারা ওইখান থেকে পালিয়েও আসেনি, ওইখান থেকে ওরা আসতে চাইছিল না, কিন্তু তাদেরকে রাজনৈতিকভাবে জোর করে গলা ধাক্কা দিয়ে এখানে পাঠানো হয়েছিল। যখন এখানে পাঠানো হয়েছিল, তারপর থেকে এই দেশটাই তা আজকে 50, 70, 80 বছর একটা দেশে থাকলে সেই দেশটা তো তারই হয়ে যায়। আমরা এই আলাপচারিতা এগিয়ে নিয়ে যাব, এবারে ছোট্ট একটি বিরতি। ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, শিলচরের এবং বরাক উপত্যকার সুপরিচিত একজন অভিনেতা সুব্রত রায় শম্ভু। এবারে আপনার বাংলাদেশ একাধিকবার আপনি সফর করেছেন, সেই সফরের অভিজ্ঞতা জানতে চাইব। কারণ আমরা একটা ঘটনার কথা জানি, বাংলাদেশে সুব্রত রায় শম্ভুর পরপর দুদিন অভিনয় ছিল সিলেটে, সেটা, এবং দুদিনের অভিনয় পুরো হাউসফুল, এবং হাউসফুল হওয়ার পর তৃতীয় দিন তাকে আলাদা করে আরেকটা শো করতে হয়েছে, এতই জনপ্রিয়তা তার। সে নিয়ে একটা অভিজ্ঞতার কথা শুনতে চাই। বাংলাদেশের এই মুহূর্তের কথা বললে না খানিকটা আবেগিক হয়ে যায়। আসলে আমরা বাংলাদেশে গিয়েছিলাম, বাংলাদেশ বলতে সিলেটে গিয়েছিলাম, আমাদের একদম পাশের জায়গা, 3-4 ঘন্টা লাগে বর্ডারের সমস্ত ইমিগ্রেশন ক্রস করে। বাংলাদেশ সম্বন্ধে একটা অন্যরকম ধারণা ছিল, কিন্তু ওইখানে যাওয়ার পর তাদের আতিথেয়তা, তাদের সংস্কৃতি মনস্কতা, তাদের মধ্যে মানে হিন্দু মুসলমান এইরকম কোনো যারা সংস্কৃতি করছে, আমি তাদের কথা বলছি, অন্য পেরিফেরিটা আমি জানি না, তাই সে ব্যাপারে আমার কমেন্টস করার অধিকার নেই। কিন্তু যাদের সঙ্গে মিশেছি তাদের সঙ্গে একটা আত্মীয়তার সম্পর্ক হয়ে গেছে। আমার মেয়ের বিয়েতে তাদেরকে নিমন্ত্রণ করে এখানে নিয়ে এসেছি, ওরা এসেছে, আমাদের বাড়িতেই থেকেছে। অসাধারণ। নাটক শেষ হবার পর দর্শক আসনে এই লিগেসি কোড নাটকটা শেষ করার পর একজন বয়স্ক ভদ্রমহিলা কাঁদছিলেন। হ্যাঁ, কাঁদার পর নাটক শেষ হওয়ার পর ওনার সঙ্গে পরিচয় হয়েছিল। উনি বলেছিলেন নাটকে যে যে কথাগুলো লেখা আছে সমস্ত কথাগুলো সত্যি। তখনের সময়ে এরকমই হতো, কিন্তু এখন এরকম হচ্ছে না। আমার
অনেক আত্মীয় স্বজন চলে গিয়েছে এপার থেকে ওপারে। আমরা এখনো বাংলাদেশে আছি। এখনো বাংলাদেশে আছি মানে আমি আজ থেকে 3-4 বছর আগের কথা বলছি, যখন আমরা গিয়েছিলাম। মানে সেই হাসিনার আমলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর তো রাজনৈতিক একটা পালাবদল হলো, এবং তারপর থেকে ভিসাও বন্ধ হলো। যাদের সঙ্গে আমাদের একটা আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়েছিল সাংস্কৃতিক আদান প্রদানের মাধ্যমে, তারা এখন এখানে আসতে পারে না। এবং আমাদের যারা বরাক উপত্যকার আমরা যারা বাংলার সংস্কৃতি চর্চা করি, তাদের কাছে যে একটা গেটওয়ে ছিল, সেই গেটওয়েটাও বন্ধ হয়ে যায়। সিলেট থেকেই আমরা চুনারু ঘাটে গিয়েছি, আমাদের অনেক দল ঢাকাতে গিয়েছে, গিয়ে কিন্তু সিলেটটা ক্রস করেই যেতে হতো, সেই জায়গাটা বন্ধ হয়ে আছে। এবং তাদের এই যোগসূত্রের মাধ্যমে আমরা অসাধারণ কিছু নাটক দেখেছি। আমরা কোর্ট মার্শাল দেখেছি, চে গুয়েভার, চের সাইকেল দেখেছি, এবং সবচেয়ে বড় কথা ঢাকা থেকে একটা দল এসেছিল, যেটাকে তোমার প্রাঙ্গণে মোড়, সে তারা একটা নাটক করেছিল আমার কবি আমিও রবীন্দ্রনাথ। আমি এরকম নাটক জীবনে দেখিনি, অসাধারণ সব নাটক। তো অনন্ত হীরা ছিলেন, ওনার সহধর্মিণী ছিলেন। তো এই ব্যাপারগুলো খুব মিস করি বাংলাদেশের। এখন জানি না কিরকম পরিস্থিতি। এবারে সুব্রত রায় শম্ভুর কাছে আমার একটা প্রশ্ন থাকবে, বা আমার একটা জিজ্ঞাসা জানার ইচ্ছে, যে বরাক উপত্যকা নাটকের ক্ষেত্রে অনেকটাই এগিয়েছে, কিন্তু কলকাতার বা পশ্চিমবঙ্গের কমার্শিয়াল থিয়েটার যেগুলোকে আমরা বলতে পারি, তার থেকে কি বরাকের নাটক পিছিয়ে, না কোন জায়গায় পার্থক্যটা, কোন জায়গায়? মানে বাংলার তৃতীয় ভুবন বলা হয় বরাক উপত্যকাকে, কিন্তু আমাদের এখানকার যে সংস্কৃতি সেটা যেন একটা জায়গার মধ্যেই সীমাবদ্ধ হয়ে রয়েছে। সেই অর্থে আমাদের রাজধানী শহর গুয়াহাটিতে খুব একটা অ্যাক্সেস নেই, ভাষাগত কারণে একটা, কলকাতাতেও নেই। তো বরাকের সংস্কৃতি কি কোথাও একটা জায়গায় সীমাবদ্ধ হয়ে যাচ্ছে? আপনার কি ধারণা? দেখুন, আপনি মানে যে আলাপচারিতাটা আমার সঙ্গে শুরু করেছেন, একদম খোলাখুলি বলি, আপনারা গুয়াহাটি বেসড নিউজ চ্যানেল, স্যাটেলাইট চ্যানেল, মানে আমার মানে এই কথাটা বলতে আমি খানিকটা দ্বিধাগ্রস্ত হয়েই বলছি। দেখুন, পৃথিবীর যে কোনো জায়গায় নাটক করি না কেন, থিয়েটার করি না কেন, আমি যদি আমার প্রদেশের রাজধানীতে নাটক করে খানিকটা যদি সম্মান পাই না, তাহলে এটা আমি চিরজীবন বুকে আগলে রাখবো। কিছুদিন আগে ওইখানে মালিগাঁওয়ের একটা অর্গানাইজেশন ছিলেন, এখনো আছে, ওরা আমাকে ওই মদনের চোখে বন্যা টন্যা নিয়ে একটা নাটক করার জন্য ইনভাইট করেছিল, এবং সেখানে কলকাতার একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী অনিন্দিতা না কি জানি নাম, ওনার সাথে, এবং তার আগে আমাকে স্লট দিয়েছিলেন। আমি অনুরোধ করিনি, ওরাই আমাকে নেমন্তন্ন করে নিয়ে গেছে। 10-15 মিনিটের নাটক হবে। সেই নাটকটা করার পর ওইখান থেকে IIM মাছখোয়াতে করেছিলাম। যে দর্শকের রিয়াকশনটা পেয়েছি, সেই রিয়াকশনটা কিন্তু আমি এখনো বহন করে চলি। আমি চাই আমার নাটক, বা আজকে যেমন সূর্যর মতো একটা দলকে আমরা এখানে নয়ন প্রসাদের দলকে আজকের প্রজন্ম পুষ্পরবে নিয়ে এসেছিল, বিভিন্ন SMS নাটক নিয়ে আসছে এখানে। আমরাও চাই কিন্তু যে গৌহাটির দরজাটা আমাদের জন্য খুলুক। এই আদান প্রদানটা যত বাড়বে, তত নাটকের থিয়েটারের মঙ্গল হবে। কেননা শিলচরে এখনো কিছু অর্গানাইজেশন আছে যাদের নাটক করলে, এখনো না, এটা আছে, কিছু অর্গানাইজেশনের নাটক করলে হলে জায়গা দেওয়া যায় না। কিন্তু কয়টা শোর জন্য? একটা, বড় জোর দুটো। নাটকের দর্শক সমাগম বেশিছে, বাট নাম্বার অফ অডিয়েন্স কিন্তু খুব একটা বাড়েনি। আজকে কলকাতায় কি হয়, কলকাতায় একবার দেবশঙ্কর হালদারের সঙ্গে আমাদের আলাপচারিতা হচ্ছিল, তো আমরা বলছিলাম যে কলকাতায় আমরা গিয়ে নাটক করতে চাই, আমরা তো চাই। কলকাতায় আপনি এসে নাটক করে কি করবেন? তুমি নাটক করবে, হল ফাঁকা থাকবে, ওইখানে তো নাটক যারা স্টার আছে তাদের নামে যায়।
কিন্তু যারা স্টার আছে তাদের নাটকটাও দেখতে কারা যায়, কলকাতার কিন্তু স্থায়ী বাসিন্দা যারা তারা যায় না। আমার মতো আপনার মতো যারা গুয়াহাটি থেকে, ডিব্রুগড় থেকে, তিনসুকিয়া থেকে, শিলচর থেকে, আগরতলা থেকে ফ্রিকুয়েন্টলি যারা যাতায়াত করছে, আজকে দেবশঙ্করের নাটক আছে, আজকে গৌতম হালদারের নাটক আছে একাডেমিতে, আমরা দেখতে যাব। তো নাম্বার অফ অডিয়েন্সটা অনেক বেড়েছে। সিমিলারলি আমরা যদি গুয়াহাটিতে গিয়ে নাটক করি, তাহলে গুয়াহাটির ওইখানের যারা দল আছে তারাও কিন্তু কিছু নতুন দর্শক পাবে। আজকে সূর্য যখন এখানে গিয়ে নাটক করেছিল, তখন আমরা দেখেছি যে বেশ কিছু অডিয়েন্স যারা এসামিস থিয়েটারের খুব বড় ফ্যান, তারা কিন্তু ওই নাটক দেখতে আসছে, এবং তারা সূর্যর নাটক দেখার পর তারা কিন্তু ওই দর্শকগুলো এখন আমাদের নাটক দেখছে। তো নাম্বার অফ অডিয়েন্সটা বাড়ছে। এইভাবে সংস্কৃতির যতই আদান প্রদান হবে, থিয়েটারের মঙ্গল হবে। হ্যাঁ, আমাদের যেহেতু অসমীয়া বাঙালি একটা ভাষাগত পার্থক্য রয়েছে, ফলে এখানের নাট্যকর্মীরা মনে করেন যদি বরাক উপত্যকা এবং ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে নাটকের আদান প্রদান হয়, তবে ভাষিক দিক দিয়েও একটা সমন্বয়ের সেতু তৈরি হবে, এবং সাংস্কৃতিক দিক দিয়ে তো বটেই। তো সুব্রত রায়ের শম্ভুর থেকে আমরা এই একটা সাজেশন পেলাম, অবশ্যই তা সুশীল সমাজ বিবেচনা করে দেখতে পারে। আমরা এবারে অনুরোধ করব, যে মদন হিসেবে আলাদা খ্যাতি আছে, আমি আগেও বলেছি, শ্রদ্ধেয় প্রয়াত নাট্যকার মনোজ মিত্রের মদন চরিত্রে সুব্রত রায় বহু অভিনয় করেন। আমরা চাইব, যেহেতু আমাদের প্রিয় শিল্পী জুবিন গর্গ কদিন আগে প্রয়াত হয়েছেন, তাকে শ্রদ্ধা জানিয়ে সেই মদন চরিত্র কি বলে সেটা আমরা চাইব একটা ছোট্ট পারফরমেন্সের মধ্যে দিয়ে। প্রণাম বাবু মশাইরা, আগে আমি মদন, ঈশ্বর ঘোতন মণ্ডলের শেষ ছেলে শ্রী মদন মণ্ডল, বাড়ি আমার হুইতে তুলে বৃষ্টিপুর। তো কী করবেন আপনারা এই সব জেনে? জানেন বাবু মশাইরা, আমার দেখে কীরকম সুখী মানুষ বলে মনে হচ্ছে না? আগে হ্যাঁ, ওই শারদীয় দুর্গোৎসব তো এসেছে বাবু মশাইরা, মন প্রাণ দিয়ে এইবারের পুজোর জন্য আমার জামা কাপড় কিনে দিয়েছে আমার বাবু মশাই। কিন্তু বাবু মশাইরা, এইবারে পুজোটা জানি কেমন মেয়ের মেরে লাগতেছে। যেদিকে তাকায় শুধু এই একটা গানই বাজে, আর একটা মানুষের ফটো নিয়ে মানুষের মধ্যে কীরকম জানি স্তব্ধতা, নীরবতা আর মোমবাতি জ্বালাচ্ছে। আমি কিছুই বুঝে পাই না বাবু মশাইরা। তো একজন বাবুরে, শিলচর শহরের একজন বাবুরে আমি জিজ্ঞাসা করলাম যে উনি কেডা, ওনার ছবি নিয়ে আপনারা এত মাতামাতি করছেন, আর পেছনে পেছনে এত এত অসমীয়া ভাষায় গান, অসমীয়া ভাষার গান শুনে মানুষ তো এইরকম কাঁদতে কোনোদিন দেখিনি বাবু মশাইরা। তো এই মানুষটা কেডা? উনি বললেন যে এই মানুষটার নাম হচ্ছে গিয়ে জুবিন গর্গ। মানুষটা নাকি আসামের আত্মা ছিল, হঠাৎ করে ওই কোন বিদেশ বিভুয়ে গিয়েছে, সেখানে হঠাৎ করে পরলোক গমন করেছে, মানে মারা গেছেন আর কি। তা আমি খুঁজে পাই না বাবু মশাইরা, কোথায় গৌহাটির জুবিন গর্গ না কি জানি, মাথায় টুপি পরে গলায় গিটার বাজিয়ে গান গায় মরে গেছে। তারা নিয়ে গৌহাটিতে যেটা হচ্ছে হোক না, এই শিলচর শহরে এইখানে তো অসমীয়া মানুষ টানুষ নাই, শুধু বাঙালি। তারপরে শুনলাম বাবু মশাইরা, সেই মানুষটা নাকি নিজেই বলতো যে আমার কোনো ধর্ম নাই, আমার কোনো জাত নাই, আমি ওই কি জানি কয় কাঞ্চনজঙ্ঘা। তারপরে যেদিকে তাকাই শুধু জুবিন গর্গ, শিলচর শহরের ওই মোমবাতি নিয়ে মিছিল, দুর্গাপূজা শুরু হওয়ার পরেই দেখি প্যান্ডেলে প্যান্ডেলে যেখানে বাংলা গান ছাড়া আর কোনো গান চলতো না, সেখানে ওই একটা শিল্পীর অসমীয়া গান। আর সবার দুর্গাপূজা দেখে, ওই দুর্গা প্রতিমা দেখে যেরকম ওই জোরহাত করে প্রণাম করে, ঠিক তেমনি তার প্রতিভার, তার ফটোর সামনে গিয়ে করজোরে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে, আর মনে মনে তার জন্য যেন কি কামনা করতে থাকে বাবু মশাইরা। তারপর আমি জ্ঞানী গুণী যারা ব্যক্তি আছেন তাদের কাছে গিয়ে শুনলাম যে এই মানুষটা নাকি শুধু গান গাইতো না, এই মানুষটা কত কিছুই না করত, সমাজের সেবা করত, যা অন্যায় তার প্রতিবাদ করত। এইরকম মানুষরা তো সবাই সবাই শ্রদ্ধা করবে বাবু মশাইরা। তারপর আমি টিভির মধ্যে, মোবাইলের পর্দায়, রিলের মধ্যে দেখলাম যে মানুষটার শবদেহ যখন ওই বিমানে করে নিয়ে আসলো, তখন পুরো আসাম রাজ্য একেবারে ভেঙে পড়লো। লাখো লাখো মানুষ পৃথিবীতে নাকি এইরকম কোনো দিন হয় নাই।
বাবু মশাইরা, এই মানুষটার জন্য ভেতর থেকে আমারও কেমন জানি কান্না বেরিয়ে এলো। যেখানে ছোট ছোট স্বার্থ নিয়ে মানুষের মধ্যে হানাহানি, মারামারি, ওই ধর্মের নামে বেশাতি, ঝগড়া, ওই শিলচরে কে কোথায় অসমীয়া পোস্টারে কালি লাগিয়ে দিল, আর সেটা নিয়ে ওই গৌহাটির লাফির সেনা হুলস্থুল করে দিল, আসামিয়া বাঙালি হানাহানি। আমি তখন বলি, ও বাবু, এরকম মানুষ আরো কয়েকটা পাঠাও না, যে যে ওই বাঙালি, অসমিয়া, হিন্দু, মুসলমান সবার মেলবন্ধনটারে আরো দৃঢ় করবে। চিনি না জুবিন গর্গ তোমারে, তুমি কোথা থেকে এসেছো আর কোথায় চলে গেছো তোমারে চিনি না, কিন্তু এই তেঁতুলে বৃষ্টিপুরের মদনা তোমারে গড় হয়ে প্রণাম করে বাবু মশাইরা। এরকম শিল্পী যেন আরো এই ভারতবর্ষের বুকে জন্মগ্রহণ করে। পেন্নাম তোমায়, পেন্নাম। অসাধারণ, অসাধারণ এই পারফরমেন্স, দীর্ঘদিন মনে থাকবে। এই ছোট্ট পরিসরেও সুব্রত রায় শম্ভু অসাধারণ একটি উপস্থাপনা তুলে ধরলেন। যাই হোক, আপনার সঙ্গে অনেকক্ষণ আলোচনা হলো, আলাপচারিতায় উঠে এলো নানা প্রসঙ্গ। সুব্রত রায় শম্ভুর কাছে প্রশ্ন থাকবে, শেষ প্রশ্নটা, যে আপনি একজন নাট্য ব্যক্তিত্ব হিসেবে কি স্বপ্ন দেখেন? আপনার একটা বিশাল যদি কোনো একটা স্বপ্ন থেকে থাকে, সেটা কি? আমি একটাই স্বপ্ন দেখি, যে গৌহাটিতে বরাক উপত্যকার বিভিন্ন অর্গানাইজেশন গিয়ে প্রতি মাসে নাটক করছে, এবং সমান্তরালভাবে গৌহাটি, ডিব্রুগড়, তিনসুকিয়া থেকে বিভিন্ন ভাষাভাষীর, মূলত অসমিয়া, মেনলি অসমিয়া ভাষার নাটক শিলচরের বিভিন্ন মঞ্চে ধারাবাহিকভাবে এই সাংস্কৃতিক আদান প্রদানটা যত বেশি হবে, তত বেশি আমরা রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, ভাষাগত দিক দিয়ে একে অন্যের সঙ্গে আমাদের সম্পর্কের বাঁধনটা আরো দৃঢ় হবে। এটা আমি হলফ করে বলতে পারি। অসংখ্য ধন্যবাদ এনকেটিভি বাংলার এই আলাপচারিতা অনুষ্ঠানে আমাদের সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ দর্শকদেরও। আজকের মতো এই অনুষ্ঠানে বিদায় নিচ্ছি।